তিন সিটি নির্বাচনে চলছে প্রতীক বরাদ্দ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচার, উত্তেজনায় ঠাসা সিলেট। ধানমন্ডি লেকের সঙ্গে হাতিঝিল যুক্ত হলে কমবে রাজধানীর জলাবদ্ধতা, মত বিশেষজ্ঞদের। তুরাগ ও বালু নদীর সঙ্গে সংযোগের পরামর্শ। থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ৮ কিশোর দেখল আলোর মুখ, বাকি ৫ জনকে উদ্ধারে চলছে অভিযান। আজই সবাইকে বের করার আশা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ইফাত। শুরুতেই ৩ সিটি নির্বাচনের খবর। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে চলছে প্রতীক বরাদ্দ। সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত আসনের প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়। সিলেট সিটি কর্পোরেশনের 7 মেয়র প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ পেয়েছেন। ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। নৌকা পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান। টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বাস গাড়ি পেয়েছেন বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিম। ফলে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারে যেতে পারবেন প্রার্থীরা, যা শেষ হবে আগামী 28 জুলাই। ইসি যুগ্ম সচিব ফরহাদ আহমদ এক নির্দেশনায় ইতিমধ্যে জানান, প্রচার কাজের জন্য প্রতিটি ওয়ার্ডে কেবল একটি মাত্র শব্দ বর্ধনকারী যন্ত্র বা মাইক ব্যবহার করা যাবে। এজন্য সময় বেঁধে দেওয়া হয়েছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। আর পথসভা বা ঘরোয়া সভার জন্য অন্তত 24 ঘণ্টা আগে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। 3 সিটি নির্বাচনে ভোট গ্রহণ আগামী 30 জুলাই। এদিকে রাজশাহীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটন। সিটি কর্পোরেশন ঘোষণার 16 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি বরিশালের বর্ধিত ওয়ার্ডগুলোতে। প্রায় সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এসব ওয়ার্ডের বাসিন্দারা। নতুন করে যিনি নগরপিতা হবেন তার কাছে উন্নয়নের প্রত্যাশা করছেন এসব এলাকার ভোটাররা। বরিশাল প্রতিনিধি আলী জসিমের তথ্যচিত্রে আপেল শাহরিয়ারের রিপোর্ট। 2002 সালে পৌরসভার 20টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় বরিশাল সিটি কর্পোরেশন। পরে সেখানে যুক্ত হয় নতুন 10টি ওয়ার্ড। 30টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশনের এলাকা দাঁড়ায় 58 বর্গ কিলোমিটার। নগরবাসীর অভিযোগ, কর্পোরেশন গঠনের 16 বছর হয়ে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে। নগরীর সাগরদী, জাগুয়া ও কাশীপুর এলাকার বিভিন্ন অংশ নিয়ে গঠিত 23 থেকে 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আছেন উন্নয়ন বঞ্চিত। পানি, বিদ্যুৎ, রাস্তা, তারপর ব্রিজ নাই, সবাই চার দিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাবার করে। সিটি কর্পোরেশনের ট্যাক্স নাই, কিন্তু সেই যে ট্যাক্স নাই সেই ধরনের সুযোগ সুবিধা আমরা পাই না। আমার এলাকায় বিদ্যুৎ নাই, এখনো আমি নিজে এবং অন্যান্য লোক বিদ্যুৎ ছাড়া আছে। আমরা যাদেরকে ভোট দিচ্ছি তারা যেন আমাদের নাগরিক সুবিধাটা নিশ্চিত করে। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দাবি, নতুন এলাকাগুলোতে প্রয়োজনীয় উন্নয়ন হয়েছে। সামনে আরো গুরুত্ব দিয়ে সেখানকার অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে বলে জানান প্রধান নির্বাহী। বরিশাল এলাকায় যে উন্নয়ন হয় না সেটা কিন্তু আমরা বলবো না। এই সরকারের সময় যে পরিমাণ টাকা এসছে এবং সেটা আমরা অনেকটাই বরিশাল এলাকায় দিতে পেরেছি এবং সেখানে অনেক উন্নয়ন হয়েছে। সামনে নির্বাচনে বিজয়ী মেয়র নতুন এলাকাগুলোর উন্নয়নে গুরুত্ব দেবেন এমন প্রত্যাশা নগরবাসীর। আপেল শাহরিয়ার, আরটিভি। এবারে অন্যান্য প্রসঙ্গ। ধানমন্ডি লেকের সঙ্গে একটি নতুন খাল সৃষ্টির মাধ্যমে হাতিঝিলকে সংযুক্ত করা এবং এর মাধ্যমে তুরাগ ও বালু নদীর মধ্যে আন্তঃসংযোগ ঘটাতে পারলে ঢাকার 50% জলাবদ্ধতা নিরসন সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এজন্য আশপাশের এলাকাগুলোর বৃষ্টির পানি সহজেই এসব জলাধারে যাওয়ার পথ করে দিতে হবে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বললেন, জলাবদ্ধতা মুক্ত করতেই পুরো জলাধারের মধ্যে আন্তঃসংযোগ ঘটাতে কাজ করছে তারা। রাজধানীর জলাবদ্ধতা নিয়ে খান আলামিনের ধারাবাহিক প্রতিবেদনে 3য় পর্বে থাকছে সেই চিত্র। হাতিরঝিল ঢাকার উন্নয়ন প্রকল্পের মধ্যে যেটিকে বলা হয় সবচেয়ে টেকসই ও পরিকল্পিত। আশপাশের এলাকাগুলোর বৃষ্টির পানি যাতে সহজেই হাতিরঝিলে যেতে পারে সেজন্য শুরুতেই কিছু কাজ হয়েছিল, এখনো হচ্ছে। তারপরও দেখা যায় ওয়্যারলেস, নয়াটোলা ও বেগুনবাড়ির কিছু পথে জলজট। নগরবাসী বলছেন,
প্রতিটি পথের পানির গতি হাতিরঝিলমুখী করা গেলে আশপাশের সব এলাকা মুক্ত থাকবে জলজট থেকে। রাস্তায় যদি আপনি ঠিকমতো মানে কাজটা সম্পন্ন করতে না পারেন, তাহলে নিচে দিয়ে যে পানির লাইনগুলো যাবে সেগুলো তো আপনি ঠিক করতে পারবেন না। ড্রেনেজ ব্যবস্থা করার মাধ্যমে এখানে জাস্ট একটা পিউরিফায়ার হিসাবে অথবা কোনোটা ড্রেনের মাধ্যমে ময়লা আসতো না, জাস্ট শুধু পানিটাই আসতো। এই ব্যবস্থাটা করলে মনে হয় ভালো হতো। হাতিরঝিল থেকে পূবের যে স্রোতধারাটি বনশ্রী ও আফতাবনগরের বুক চিরে চলে গেছে সেটি নড়াই খাল। এই খালটি যুক্ত হয়েছে ঢাকার পূবের বালু নদীর সঙ্গে। হাতিরঝিল থেকে 1.5 কিলোমিটার পশ্চিমে ধানমন্ডি লেক। একসময় এই দুটি জলাধার সংযুক্ত ছিল বর্তমানে বিলীন পান্থপথ খালের মাধ্যমে। খালটি পুনরুদ্ধার করে ধানমন্ডি লেকটিকে ঢাকার পশ্চিমে অবস্থিত তুরাগ নদের সঙ্গে যুক্ত করতে পারলে বালু ও তুরাগের মধ্যে একটি আন্তঃসংযোগ তৈরি হবে। বিশেষজ্ঞরা বলছেন এটি বাস্তবায়ন করে আশপাশের সব এলাকার বৃষ্টির পানি এই জলাধারে নিয়ে আসতে পারলে ঢাকার 50% জলজট কমিয়ে আনা সম্ভব। ধানমন্ডি লেক পান্থপথের মধ্যে দিয়ে একটি নতুন খাল এবং হাতিরঝিল হয়ে নড়াই খাল, এই কাজটাই যদি আমরা করি, একটি সংযোজিত বালু নদী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত আমরা একটা সংযোজিত ব্লু নেটওয়ার্ক সৃষ্টি করতেই পারি এবং এই বিষয়ে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করা আছে। ওয়াসার ব্যবস্থাপক বললেন, ঢাকার সবগুলো খালকে উদ্ধার করে নদীর সঙ্গে সংযুক্ত করার কাজ অব্যাহত আছে, তবে সেটা সময় সাপেক্ষ। 26টা খালকেই আমাদের ইচ্ছা বাঁধিয়ে দিতে হবে। এটা একটা পার্মানেন্ট সলিউশন। আমরা একটা প্রজেক্ট নিয়েছি, কুর্মিটোলা সহ কয়েকটা খালকে আমরা জায়গা অধিগ্রহণ করছি এখন খালের কন্টিনিউটি রাখার জন্য অথবা একদম ব্র্যান্ড নিউ খাল তৈরি করার জন্য। এতে করে খালগুলোর যে কন্টিনিউটি সেটা কিছুটা বজায় থাকবে, আর কন্টিনিউটি বজায় থাকা মানেই হলো পানি যাওয়ার ব্যবস্থাটা থাকা। সমন্বিত পরিকল্পনা এবং তা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করতে পারলে জলাবদ্ধতা নিরসন সম্ভব বলে মনে করেন তারা। খান আলামিন, RTV, ঢাকা। পরিবর্তন হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থান। 2021 সাল থেকে এই মেলার আয়োজন করা হবে রাজধানীর পূর্বাচলে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক শেষে একথা জানান পরিকল্পনা অর্থ প্রতিমন্ত্রী এম.এ. মান্নান। সকালে রাজধানী শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়াও সারা দেশে পুরাতন খাদ্য গুদামগুলোকে সংস্কারের মাধ্যমে আধুনিক করে গড়ে তোলা সহ মোট 6টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। 4টি নতুন ও 2টি সংশোধিত প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে 2,920 কোটি 39 লাখ টাকা। খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির না করায় জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্কের শুনানি আবার পিছিয়ে গেছে। খালেদার আইনজীবীদের আবেদনে তার জামিনের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আদালত। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান মঙ্গলবার এ আদেশ দেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এদিন শুনানিতে বিচারককে বলেন, কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে এজলাসে হাজির করতে চাইলেও তিনি নিজে থেকেই আসছেন না। আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিচারক তা 17 জুলাই পর্যন্ত বাড়িয়ে দেন। ঢাকার উত্তরা ক্লাব থেকে প্রায় 5 কোটি টাকার বিদেশি মদ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার রাতে অভিযান চালিয়ে 3045 বোতল ও 2500 ক্যান বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ ও বিয়ার উদ্ধার করা হয়। দীর্ঘদিন যাবৎ অবৈধ চোরাই মাদকদ্রব্যের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরই অংশ হিসেবে উত্তরা ক্লাবে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক শহীদুল ইসলাম। সকালে অধিদপ্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক ব্যবসায়ীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে তারা। ঢাকা, নারায়ণগঞ্জ ও রংপুরে বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয়েছে। এর মধ্যে 2 জন মাদক ব্যবসায়ী ও 1 জন ডাকাত বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। র্যাব জানায়, গেল রাতে রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বন্দুকযুদ্ধে ইব্রাহিম ওরফে পাইলট বাবু নিহত হয়। সে বেড়িবাঁধ এলাকায় মাদক ব্যবসা করত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নাদিম ওরফে 25 মারা গেছে। নাদিম রাজধানীর জেনেভা ক্যাম্পের বাসিন্দা ও মাদক ব্যবসায়ী। পুলিশ জানায়, গেল রাতে রংপুর নগরীর হাজিরহাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধে আন্তজেলা ডাকাত দলের সর্দার বেলাল হোসেন মারা যায়। এ ঘটনায় পুলিশের 3 সদস্য আহত হয়েছেন। নিহত বেলালের বিরুদ্ধে 20টি মামলা রয়েছে।
এদিকে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারের ছাদ থেকে পড়ে নিখোঁজ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ঘটনাস্থলের পাশে লাশগুলো ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে 3 জন হলেন দিন ইসলাম, জনি ও ইমন। অন্যজনের নাম জানা যায়নি, তবে তাদের সবার বাড়ি বন্দর উপজেলার মদনগঞ্জে। গেল রোববার জেলা শহরের সেন্ট্রাল খেয়াঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার মদনগঞ্জে যাওয়ার পথে একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটির ছাদ থেকে নদীতে পড়ে 5 জন নিখোঁজ হন। শেষ করছি দুপুরের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। তিন সিটি নির্বাচনে চলছে প্রতীক বরাদ্দ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচার, উত্তেজনায় ঠাসা সিলেট। ধানমন্ডি লেকের সঙ্গে হাতিরঝিল যুক্ত হলে কমবে রাজধানী জলাবদ্ধতা, মত বিশেষজ্ঞদের। তুরাগ বালু নদীর সঙ্গে সংযোগের পরামর্শ। থাইল্যান্ডে গুহায় আটকে পড়া 8 কিশোর দেখলেও আলোর মুখ, বাকি 5 জনকে উদ্ধারে চলছে অভিযান, আজই সবাইকে বের করার আশা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।